চলে আসেন, রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার রাখতে হবে। যান চলাচলে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করা যাবে না। স্লোগান যা দিচ্ছেন খেয়াল রাখবেন, রাস্তার মধ্যে যাওয়া যাবে না। ওই যে লালকে দিয়ে রাস্তার ভিতরে, রাস্তার ভিতরে। হ্যাঁ ঠিক আছে, বাম পাশে জায়গা রয়েছে, এই পাশে এই দিক আরে বাবা এরা জাতীয়তাবাদী দল দৌলতপুর থানা শাখা কর্তৃক আয়োজিত এবং নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন এই অঞ্চলের কৃতি সন্তান, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, খুলনা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি, দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি, বর্তমানে বিএনপির দৌলতপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আহ্বায়ক জনাব মোশাররফ হোসেন উপস্থিত আছেন। আজকের এই সভার প্রধান বক্তা খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি, আমার শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা। উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব শফিকুল আলম তুহিন। উপস্থিত আছেন আমাদের দৌলতপুর থানার কৃতি সন্তান, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিলাকে নিয়ে যায় সিরাজুল ইসলাম নান্নু। উপস্থিত আছেন আমাদের খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, সাবেক যুগ্ম আহ্বায়ক খুলনা মহানগর বিএনপির শফিকুল ইসলাম হোসেন। উপস্থিত আছেন দৌলতপুর থানা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মিতুল। উপস্থিত আছেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক রতন। উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান, জুট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদের শ্রদ্ধেয় খন্দকার আলমগীর কবির। উপস্থিত আছেন আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী খন্দকার জাহাঙ্গীর খান। উপস্থিত আছেন আমাদের মঞ্চে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক কাউন্সিলর সহ আমাদের সামনে উপবিষ্ট সকল পর্যায়ের শ্রদ্ধেয় নেতা, অংশগ্রহণের নেতৃবৃন্দ, আমার সম্মানিত মা বোনেরা এবং এই দৌলতপুরের সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নির্বাচনী জনসভার বক্তব্য ইতিপূর্বে যারা দিয়েছেন আপনারা মোটামুটি শুনেছেন। আমি এইসব কথা পুনরাবৃত্তি করতে চাই না। আমি যেহেতু ধানের শীষের প্রার্থী হিসেবে এই এলাকা নিয়ে যেহেতু কাজ করি, এলাকার সমস্যা সমাধান এবং আগামী দিনে আমাদের কি কি কর্ম পরিকল্পনা রয়েছে সেই সম্বন্ধে দু একটি কথা বলবো।
আপনারা জানেন খুলনা 3 আসন, খালিশপুর, দৌলতপুর এবং খানজাহান আলী থানা, এই 3 আসনের জনগণ খুলনা শহর নয়, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত এবং দারিদ্র্য সীমার এতটাই নিচে বাস করে যে স্বাভাবিকভাবে চলাচল, স্বাভাবিকভাবে জীবনযাপন, স্বাভাবিকভাবে তাদের কাজ, সন্তানের দেখাশোনা, সংসার চালানো থেকে শুরু করে কোনো কিছুই তারা করতে পারে না। এমনটি ছিল না, এমনটি কখনোই ছিল না, এমনটি হওয়ার কথাও ছিল না। তাহলে কেন আজকে আমাদের এই অঞ্চলের মানুষ এত গরিবভাবে, গরিব থেকে গরিবতর তারা জীবনযাপন করছে? কি এমন অপরাধ করেছে এই অঞ্চলের মানুষ? আমি যেখানেই গিয়েছি সেখানেই তারা একটি কথাই জানতে চায়, আমাদের ভাগ্যের পরিবর্তন কবে হবে, কবে আমরা শান্তির মুখ দেখতে পাবো? আমাকে জিজ্ঞেস করে, আপনারা তো রাজনীতি করেন জনগণের জন্য, তাহলে কেন আপনারা পারছেন না আমাদেরকে এই অসহায় অবস্থা থেকে সুন্দর একটি অবস্থানে নিয়ে যেতে? কোথায় সমস্যা? আমি অনেকটা উত্তর দিতে পেরেছি, অনেক উত্তর আমি দিতে পারি নাই, পারতাম। দিতে গেলে পিছনের দিকে যেতে হয়, অনেকের সম্বন্ধে সমালোচনা করতে হয়, অনেকের সম্বন্ধে অনেক কথা বলতে হয়, কারণ এই সব কথার উত্তর দেওয়ার জন্য আমি একমাত্র ব্যক্তি নই। এর আগে অনেক নেতা এসেছেন, অনেকে মন্ত্রী হয়েছেন, অনেক বড় বড় পদ দখল করে বসে আছেন, তাদেরকেও আনতে হবে কাঠগড়ায়। কেন ভাগ্যের পরিবর্তন হয়নি, এ কথার উত্তর একজন রাজনীতিবিদ হিসেবে একা আমি দিতে পারবো না। এই কথা আমি বলতে পারি, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ব্যক্তি পর্যায় থেকে খুলনা 3 আসনের মানুষের জন্য যা যা করা দরকার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। শুধু নির্বাচন এসেছে বলেই আমি করেছি বিষয়টা তা নয়। বিগত 15 বছর যাবৎ আমি সাধারণ মানুষের পাশে থেকেছি, মানুষের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করেছি। একজন মানুষের পক্ষে যতটুকু সম্ভব, কোন কোন ক্ষেত্রে অনেকে বলবে যে আপনি বেশি করেছেন, আমি বেশি করে বলবো না, যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করেছি। অনেকে হয়তোবা জানেন না, দেখেননি কিংবা শুনেননি, আমি কথা দিলাম, বলে গেলাম, আজকে থেকে আপনারা খুলনা 3 আসনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত খোঁজ নিয়ে দেখবেন কি কি আমি করেছি, তার তালিকাটা। আমি কোন নির্বাচিত প্রতিনিধি ছিলাম না, এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না, তারপরে করেছি এবং প্রতিশ্রুতি দিয়েছি আগামীতেও করব। যেহেতু নির্বাচনের সময় অনেকে প্রার্থী হিসেবে আসবেন, এই প্রসঙ্গেই আমি কথাটা শুধু বলে রাখি, নির্বাচন আসবে, অনেক প্রার্থী আসবে, অনেক প্রার্থী অনেক প্রতিশ্রুতি নিয়ে আসবে। আপনারা 2টি প্রশ্ন জিজ্ঞেস করবেন। প্রথম প্রশ্ন, এটি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা সাজেশন, আপনার 2টি প্রশ্ন জিজ্ঞেস করবেন। কেন করবেন এটা পরে বলছি। প্রথম প্রশ্ন, আপনার হোল্ডিং নাম্বারটা আগে বলেন। হোল্ডিং নাম্বার বুঝেন? ঠিকানাটা আগে জানান।
আপনি বাড়িঘর কোথায় ঠিকানা আগে জানান। এমপি হয়ে গেলে তখন তো আপনাকে খুঁজে পাবো না, রাস্তায় রাস্তায় খুঁজতে পারবো না। বাড়ি চিন্তা হবে না, হোল্ডিং নাম্বার জানান। আর কি কি করবেন এটা পরে শুনবো, কারণ অনেকেই বলে করব, অনেক প্রার্থী আসে শুধু বলে করব। যা যদি বলি একটা রাস্তা করতে হবে বলে দুটো করে দেবো, যদি বলি একটা বিল্ডিং করতে হবে 3টা বিল্ডিং করে দেবো, যা চান তার 3-4 গুণ বলে করবো। সুতরাং কি করবেন এটা পরে শুনবো। জিজ্ঞেস করবেন এতদিন ধরে নেতাগিরি করেছেন, 3 আসনে কোথায় কি কি জনগণের জন্য করেছেন তার তালিকাকে আপনি দেখান আমাদেরকে। সেই তালিকা দেখে বুঝবো আপনি আগামীতে এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন এটা করবেন কি করবেন না। যে করেছে সে যখন বলে করব, আমরা কি মনে করি ধরে নেই যে সম্ভাবনা আছে। একটা লোক 15 বছর 16 বছর যাবৎ করেছে, করোনার সময় মাসে বাড়ি বাড়ি সিলিন্ডার পৌঁছে দিয়েছে, খাদ্য পৌঁছে দিয়েছে। করোনা সে বিভীষিকাময় দিনগুলোর কথা এখন অনেকেরই হয়তো মনে নেই। আমরা সহজেই অতীতের দিনগুলোর কথা ভুলে যাই। কিভাবে মানুষ করোনার সময় বাস করেছে, একজন অপরজনকে স্পর্শ বন্ধ করতো না। আমরা বাড়ি বাড়ি করোনা সামগ্রী পৌঁছে দিয়েছি, সিলিন্ডার পৌঁছে দিয়েছি, ওষুধ পৌঁছে দিয়েছি। আমাদের ছেলেরা মুখের মধ্যে মাস্ক পরিয়ে দিয়েছে, নিজের জীবনকে তুচ্ছ করে এই সকল জনগণের কাজগুলো তারা করেছে। তাই করেনি, শুধু খাদ্য দিয়েছে, ওষুধ দিয়েছে। যখনই মানুষ কোন বিপদে পড়েছে, যত ধরনের চিকিৎসা লাগে সব চিকিৎসা আমরা করিয়েছি বিগত 16 বছরে। ওপেন হার্ট থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা থেকে শুরু করে এমন কোন চিকিৎসা নাই। কারণ পা ভেঙে গিয়েছে, কেটে ফেলেছে, কৃত্রিম পা লাগিয়ে দিয়েছি, হাত লাগিয়ে দিয়েছি, চোখে স্থানীয় অপারেশন করেছি। বিশাল এক তালিকা এই সময় দেওয়া সম্ভব নয়, এমন কোন কাজ নাই আমরা করিনি। বিভিন্ন মহল্লায় পানির টিউবওয়েল, সাবমার্সিবল পাম্প যেটা বলে দিয়েছি। মসজিদে, মাদ্রাসায়, মন্দিরে সাধ্যমতো চেষ্টা করেছি, দিয়েছি। স্কুলে কলেজগুলোতে সুপেয় পানির ব্যবস্থা করেছি। হুইল চেয়ার, সেলাই মেশিন, এক কথায় যদি চিন্তা করেন কি কি করি নেই। শীতবস্ত্র, ঘর বানিয়ে দিয়েছি। মানুষ যখন অসহায় অবস্থায় ঘর পুড়ে যায় তখন ঘর বানিয়ে দিয়েছে। অনেককে আমরা অসহায় মা বোনদেরকে যারা রাস্তার পাশে পিঠা বানায় তাদেরকে পুঁজি দিয়েছি, ছোট ছোট পুঁজি দিয়েছি। অনেক সবজি বিক্রি করে তাদেরকে ছোট ছোট পুঁজি দিয়েছি। অনেক চার দোকানদার ভাইরা চার দোকানদার বানিয়ে দিয়েছে। টয়লেট, আমাদের অনেক বস্তিতে টয়লেটের খুবই বেহাল অবস্থা করে দিয়েছি। এবার বলতে গেলে অনেক সময় লাগবে। মোটামুটি একজন ব্যক্তির পক্ষে যা যা করা সম্ভব করার চেষ্টা করেছি। মন্দিরও করেছি, মন্দিরও আমরা চেষ্টা করেছি। মন্দির, মসজিদ, গির্জা সবই করেছি। যাই হোক, চেষ্টা করেছি, এটাই বড় কথা। চেষ্টা করেছি জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে। ভোট এসেছে, মার্কা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হইনি। কাজ করেছি, মার্কা নিয়ে এসেছি। মার্কা কি, মার্কা এটা পরে বলছি। ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, আমি যে কথাটা বলেছিলাম প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করতে হবে কি কি করেছেন, তালিকা আগে দেন। আমি মোটামুটি চেষ্টা করেছি, যতটুকু মনে আছে তালিকাটা দেওয়ার চেষ্টা করেছি। এইবার যদি বলি কি কি করব, মানুষ মনে করবে যে সম্ভাবনা আছে, লোকটা
বলেছে যেহেতু তার সম্ভাবনা আছে। আমি যদি বলি আমার স্বপ্নের কলেজ, যে কলেজ থেকে আমি পাশ করেছি, বিএল কলেজ, এই কলেজটাকে আমরা বিশ্ববিদ্যালয় বানাবো, তাহলে কি মনে করবেন? সম্ভাবনা আছে না? সম্ভাবনা আছে। আমি যদি বলি আমাদের এই দৌলতপুরের এই যে ব্যবসায়ী অঞ্চল, বিশেষ করে পাট ব্যবসায়ীদের বাংলাদেশের মধ্যে অন্যতম একটি স্থান, জুট প্রেস, অনেক জুট প্রেস এখানে অবস্থিত, সব প্রায় বন্ধ। আমি যদি বলি আমি যদি নির্বাচিত হই, এই জুট প্রেস গুলো আবার চালু করব, আমার শ্রমিক ভাইরা কাজের সন্ধান খুঁজে পাবে, তাহলে মানুষ মনে করবে কি সম্ভাবনা আছে, করতেও পারে। আমার অসংখ্য মা বোনেরা যখনই গিয়েছি কানে কানে একটি কথা বলেছে, বাবা চিকিৎসা লাগবে, ভাই চিকিৎসা লাগবে। আমি বলেছি আমার জন্য সামর্থ্য করব। কি হয়েছে আপনার? ক্যান্সার। যখনই শুনি ক্যান্সার, তখনই মনের মধ্যে উঠে উঠে এটা একটা ব্যয়বহুল চিকিৎসা, 4টা 5টা 10টা 15টা কেমোথেরাপি দেওয়া লাগে, এক একটা 4,000 4,000 5,000 10,000 টাকা দাম। কোন মা বোনের পক্ষে সম্ভব নয়। অনেকেরই দেখেছি আমি, অনেক ভাইদের পঙ্গু অবস্থায় বসে আছে, স্ট্রোক করেছে, এক সাইড প্যারালাইজ হয়ে বসে আছে, ফিজিওথেরাপি লাগবে। প্রতিদিন ফিজিওথেরাপি দিতে গেলে 300 350 250 এরকম টাকা লাগে, সাথে রিক্সা ভাড়া। 2 মাস 3 মাস দিলে কিন্তু ভালো হয়ে যায়। আমার ভাইয়ের পক্ষে সম্ভব নয়। এই ক্যান্সার বলেন, ফিজিওথেরাপি বলেন, কিডনি রোগী বলেন, আর প্রায় আমি যেটা দেখতে পাই অত্যন্ত জটিল এক চিকিৎসা। আমার মা বোনেরা বলে তাদের ছোট ছোট বাচ্চা হার্ট ছিদ্র, হার্ট ফুটো, অপারেশন করতে হবে। এগুলো আমি করিয়েছি, কিন্তু এই হার্ট ফুটো বলেন, ওপেন হার্ট বলেন, এই ক্যান্সার চিকিৎসা বলেন, এগুলো আমি আমার সামর্থ্য মতো করিয়েছি। কোনটা এখানে করিয়েছি, কোন ঢাকাতে করিয়েছি। ম্যাক্সিমাম বড় বড় যেসব জটিল চিকিৎসা ঢাকাতে করিয়ে দিচ্ছে। যখন দেখি এসব রোগের একটা হসপিটাল লাগবে, আমি যদি বলি এই অঞ্চলে 500 বেডের একটা আত্মধনিক জেনারেল হসপিটাল তৈরি করব, মানুষ কি মনে করবে? উল্লেখ করতে পারে, উল্লেখ করতে পারে, মানুষ মনে করে সম্ভাবনা আছে। এই টাইপের অনেক সমস্যা আমাদের এলাকা আছে। ডাকাতিয়া বিল, জলাবদ্ধতা, জটিল সমস্যা, প্রতি বছরই অনেক টাকা বলতে হয়, টাকাগুলো পানির সাথে বা ভেসেও চলে যায়। কারা দিয়ে যায় এটা আমরা নাই বা বললাম। এই জলাবদ্ধতা নিরসনের জন্য বড় বড় প্রকল্প দিতে হবে। আমরা যদি বলি এই সমস্যার সমাধান করব, আপনার কি মনে করবেন? সম্ভাবনা আছে, হতেও পারে। কারণ আমরা যারা করেছি এটা যদি মানুষ মনে রাখে, আমাদের যদি বিশ্বাস হয় এই লোকটা করেছে আর এই লোকটা এখন প্রতিশ্রুতি দিচ্ছে, তাহলে সম্ভাবনা আছে। আর যে জীবনেও করেনি কোনো কাজ, সে যদি এসে বলে আমি এই করব, তাহলে কি সম্ভাবনা থাকে? কি থাকে? সন্দেহ থাকে, সন্দেহ থাকে। সবাই চিন্তা করবে কোনোদিনও যে লোক করেনি সে লোক যখন বলেই করবো, অবশ্যই সন্দেহ থাকে। কারণ তাকে তো কোনদিন দেখলাম না কোন একটা মানুষকে দান খয়রাত করতে, কোন একটি জনগণের পাশে দাঁড়িয়ে একটি টিউবওয়েল ফুটতে দেখি নাই। আমিও তো ভোটার এই অঞ্চলে, ব্যক্তি হিসেবে নয়, ভোটার হিসেবে বলছি। আমি তো ভোট দেওয়ার সময় আমি চিন্তা করবো যে করেছে তার সম্ভাবনা আছে, তাকে আমি ভোট দেব। সুতরাং আপনারা যাচাই বাছাই করে
যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। আমাদের শফিকুল আলম তুহিন বলেছেন যে আমরা সবাই সাধারণত যেটা জানি, এটা স্লোগান ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, নাকি এই স্লোগানটা সবাই বলে। আমি জিজ্ঞেস করলে অনেকে বলে, আজকে ডাইরেক্ট বললাম সময় নেই, যাকে তাকে ভোট দেওয়া যাবে না। অত্যন্ত দাম দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে এই ভোট আপনি ফিরে পেয়েছেন। এই ভোট যাকে তাকে দেওয়ার জন্য নয়, অবশ্যই যোগ্য প্রার্থীকে দিতে হবে। স্লোগান হবে একটাই, আমার ভোট আমি দেব, বুঝে শুনে যোগ্য প্রার্থীকে দেব। আগামী দিনে 12 তারিখে যে ভোট হবে, বুঝে শুনে যোগ্য প্রার্থীকে দিতে হবে। আর যোগ্যতার মাপকাঠি যেটা বললাম, যাচাই করে করে দেখতে হবে কে যোগ্য প্রার্থী। কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি একটি গুপ্ত বাহিনী চোরের মতো চুরি চুরি করে মানুষের ঘরের মধ্যে ঢুকে পড়ে, মুখে সততার কথা বলে আর কাজ করে তার ঠিক উল্টোটা। ভিতরে যায় কি করে, এই দাঁড়াও, ভিতরে যায় অসহায় মা বোনদের হাতটা ধরে ধরে ওদকার নিচে একটি হাত, হাতের মধ্যে থাকে কোরআন শরীফ, আর আর এক হাত তার হাতের উপরে রেখে হাত কসলাতে থাকে আর মা বোনদেরকে বোঝাতে থাকে। ভালো মন্দ বুঝাতে বুঝাতে এরপর নিয়ে আসে বেহেশত দোজখ। যেই না বেহেশত দোজখ নিয়ে আসে, মা বোনদের মনটা একেবারে নরম হয়ে গেল। আর তখনই আসল কোপটা মেরে দেয় যে একটাই রাস্তা আছে বেহেশতে যাওয়ার, শর্টকাট রাস্তা। যদি এই মাদকায় ছিল দেন, শর্টকাট উপায় আপনি বেহেশতে চলে যাবেন। অসহায় মা বোন চিন্তা করে, জীবনে টুকটাক অনেক পাপ টাপ করেছি, শর্টকাট ওইটা যদি বেহেশতে যাওয়া যায়, দোষের কি নাকি? আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কাজটা যারা করছে তারা অত্যন্ত একটা পাপের কাজ করছে। কারণ বেহেশতে দেওয়া মালিককে, বেহেশতে দেওয়া মালিক আল্লাহ। আল্লাহ যেটা মালিক, বান্দা যখন দাবি করে সেটা সেটা কি হয়? সেটা ডাইরেক্ট সে কি? আল্লাহ যেটা মালিক সেটা বান্দা বলছে আমি দেব, তাহলে ডাইরেক্ট সেটা কি হয় না? আর যে বান্দা এটা বিশ্বাস করে সেও কিন্তু সেরেকি কাজ করছে। এই জন্য আপনার সাবধান থাকবেন, সেরেকি করা যাবে না। মুসলমান সেরেক হতে পারে না। সুতরাং আমাদের মা বোনদের বলবো খুবই সাবধান থাকবেন। আর যদি বিশ্বাস নয়, সূরা ফাতিহা সবাই জানেন না? এখানে আমাদের অনেক আলেম ব্যক্তিবর্গ আছে। সূরা ফাতিহা আমরা পড়ি, মালিক ইয়াউমিদ্দিন 3 নম্বর আয়াত। সূরা ফাতিহা 3 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিনের মালিক কে? বিচার দিনের মালিক আল্লাহ। আর সেই বিচার করতেছে কে? গুপ্ত বাহিনীর লোকজন নাকি? গুপ্ত বাহিনীর লোকজন বলছে এখানে সিল মারেন, বেহেশতে চলে যান, সিল মারেন বেহেশতে যান, সিল মারেন বেহেশতে যান। কি মজা নাকি? কত বড় সেরেকি! আর যারা বিশ্বাস করে সিল মারলে বেহেশতে যাওয়া যায়, সেটাও কিন্তু সেরেকি। এই যে পাপিষ্ঠ কাজ যারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। মা বোনদেরকে যারা